গভর্নমেন্ট যদি অর্থায়নের জন্য ব্যাংক থেকে অ্যাগ্রেসিভলি টাকা ধার করে, তাহলে ডেফিনেটলি দেখা যাচ্ছে কি আমাদের প্রাইভেট সেক্টরে যে আমার যে টাকা দরকার, হ্যাঁ, যে ফান্ড দরকার, সেখানে শর্ট হবে। বিগত 20 বছরই দেখে আসছি, কোনো বছরই কিন্তু রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয় বা বাজেটের যে আকার দেওয়া হয় সেটা পুরোপুরি অ্যাচিভ হয় না। প্রাইভেট সেক্টরে যদি আমার বিনিয়োগ কম থাকে, মানে প্রবৃদ্ধি কম হয়, তখন গভর্নমেন্ট যেটা করে ম্যাচিং ইনভেস্টমেন্টটা পাবলিক সেক্টরে করতে চায়। এখন যদি পাবলিক সেক্টরে যদি আমার ইনভেস্টমেন্ট করতে গিয়ে যদি আমার প্রাইভেট সেক্টরে শর্ট পড়ে, দ্যাট ইজ এ প্রবলেম। বন্ধ ফ্যাক্টরি চালু করে কর্মসংস্থান তৈরি করবেন, এক্সিস্টিং কর্মসংস্থান যে হারিয়ে যাইতেছে, এটা 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 কি তাহলে দেখার কেউ নাই? প্রিয় দর্শক, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন দ্য বিজনেস রিভিউ শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারুক মেহেদি। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানান বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো বাজেট নিয়ে, এবং বিষয় হচ্ছে বাজেট, প্রত্যাশা এবং বাস্তবতা। এই বিষয়ে কথা বলার জন্য দুইজন সম্মানিত অতিথি আমাদের এই স্টুডিওতে এসেছেন। আমার বামে রয়েছেন মোহাম্মদ হাতেম, প্রেসিডেন্ট বিকেএমই, এবং আমার ডানে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এমআরএ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে ডক্টর হেলাল, আপনার কাছে আসবো। আপনি তো জানেন যে বাজেট প্রায় চূড়ান্ত হয়ে গেছে এবং 11 তারিখ বাজেট উপস্থাপন করা হবে জাতীয় সংসদে, এবং আমরা এমন একটা সময়ে এই বাজেটটা আমরা পেতে যাচ্ছি যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক একটা টালমাটাল অবস্থা, এবং যার প্রভাব বাংলাদেশেও আছে। আর বাংলাদেশের অর্থনীতি এর আগে থেকেও একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। অন্তর্বর্তী সরকারের থেকে এর আগেও আওয়ামী সরকারের যে 15-16 বছর ছিল, তার শেষের দিকে যখন তারা ক্ষমতাচ্যুত হয়, সেই সময়টাও কিন্তু অর্থনৈতিক ক্রাইসিস ছিল। এরপরে যে আকাঙ্ক্ষা ছিল যে অন্তর্বর্তী সরকার এসে হয়তো অর্থনীতিটাকে আর একটু গোছাতে পারবে, সেটা কিন্তু হয়নি, কারণ কোনো বিনিয়োগ ওইভাবে হয়নি, এবং ব্যবসা বাণিজ্য একটা স্থবিরতা ছিল, একটা কনফিডেন্সের অভাব ছিল, এরকম কথা আছে। এর মধ্যে আমরা দেখলাম যে বিএনপি জোট সরকার গঠন করলো, এবং ব্যাপক জনপ্রিয়তা নিয়েই কিন্তু এই সরকার এসছে, এবং মানুষের আকাঙ্ক্ষার কিন্তু একটা ব্যাপক আকাঙ্ক্ষা আছে। বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যেহেতু ভালো করতে পারেনি, হয়তো রাজনৈতিক সরকার, তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, অন্তত 5 বছর, সেই সময়টায় একটা ভালো পলিসি হয়তো ওনারা করবেন, যার ফলে বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে বিনিয়োগ কর্মসংস্থান নিয়ে কাজ করবেন। তো সেরকম একটা আকাঙ্ক্ষার মধ্যে আমরা দেখছি একটা বড় বাজেটের একটা পরিকল্পনা করা হয়েছে, যেটা প্রায় 9,38,000 কোটি টাকা, এবং আগের বাজেট থেকে প্রায় 19% বেশি প্রবৃদ্ধির বাজেট। এই বাস্তবতায় আমরা কি সেরকম একটা অবস্থায় আছি কিনা যে 9,38,000 কোটি টাকার বাজেট আমরা করতে পারবো, যেখানে আমরা রাজস্ব ঘাটতি কিন্তু চলতি বাজেটেই প্রায় 1 লাখ কোটি টাকার বেশি হয়ে গেছে। মানে তহবিল একটা সংকট আছে। মানে ঘাটতি বাজেট তো আমাদের সবসময় করতে হয়, এবার আরও বেশি ঘাটতি করতে হচ্ছে। তো সেই ঘাটতি দিয়ে আমরা আসলে কতটুকু আমরা সেটা পারবো, সেটা আপনার দিক থেকে, আপনি যেহেতু অর্থনীতি আপনার বিষয় সবসময়। ধন্যবাদ। আমরা যদি গত 20 বছর দেখি, কোনো একটা বছর নাই যেখানে আমরা বলতে পারবো যে গভর্নমেন্ট বাজেটে যেই প্রত্যাশা ছিল, যা স্পেন্ড করবে এবং যা কালেক্ট করবে, সেটা মিট করেছি। কখনো না, সবসময় ছিল যে একটা টার্গেট থাকে, তার থেকে 10-15-20% শর্ট থাকে আমার রেভিনিউ কালেকশন বলি, আমার স্পেন্ড করা দিক থেকে, হোল বাজেটে একটা ঘাটতি থাকে। তো এখন সেটা কিন্তু বাস্তবতা, ঠিক আছে। আর অন্যদিকে যেটা হলো যে যেহেতু একটা নির্বাচনী ম্যানিফেস্টো, সেইখানে কিছু কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টগুলোর একটা রিফ্লেকশন এই বাজেটের পরিকল্পনায় থাকবে। এখন বাস্তবায়ন কতটা হবে, এবং যেই আপনার প্রতিশ্রুতি ছিল মানে ইশতেহারে, সেগুলো ডেফিনেটলি বাস্তবায়ন করতে পারলে ভালো, কিন্তু সেটা হয়তো হবে গ্র্যাজুয়াল, সেটা হয়তো 5 বছরের স্প্যানে চিন্তা করতে হবে যে অল্প অল্প করে আস্তে আস্তে সেদিকে যাচ্ছে কিনা। তারপরে আমি বলছি যে যেহেতু কোনো একটা মোমেন্টাম থেকে সরকারের যে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে মানে চেষ্টার দিক থেকে যে আমরা চেষ্টা করছি, এই প্রতিশ্রুতিগুলো ছিল, এগুলোকে কীভাবে বাস্তবায়ন করা যায়। এবং শেষ দিকে যখন এমন আসবে যে আমরা অর্থায়নের যে চাপ এবং এই প্রতিশ্রুতির বাইরে যে বাস্তবতা, সেই সব কিছু মিলে কতটুকু করতে পারবো। এখন মনে রাখতে হবে যে একটা হলো যে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা একটা হাউস হোল্ডের যে বাজেট, তার একটা বাস্তবতা, অর্থনীতির যে ডাইনামিক্স, সেটার একটা বাস্তবতা আছে, আর গভর্নমেন্টের ব্যবস্থাপনা, যেটা বাজেটটা কিন্তু গভর্নমেন্টের ব্যবস্থাপনা, গভর্নমেন্ট কতটুকু স্পেন্ড করবে, কতটুকু আপনার এই স্পেন্ডিংটা কীভাবে ফাইন্যান্স করবে, তার একটা প্রজেকশন। এখন এর সাথে কিন্তু আলটিমেটলি অর্থনীতির যে
ব্যবস্থাপনা তার সাথে এটা চলে আসে। যেমন গভর্নমেন্ট যদি অর্থায়নের জন্য ব্যাংক থেকে অ্যাগ্রেসিভলি টাকা ধার করে, তাহলে ডেফিনেটলি দেখা যাচ্ছে কি আমাদের প্রাইভেট সেক্টরে যে আমার যে টাকা দরকার, হ্যাঁ, যে ফান্ড দরকার সেখানে শর্ট হবে, তাই না? সেটা আবার তো যদি আমরা মনে হয় দেখছি। আবার যদি মনে হয় যে আমি 1,08,000 কোটি টাকা অলরেডি নিয়ে নিছে, টার্গেট এক্সিড করেছে। আবার যদি মনে হয় যে আমি টাকা প্রিন্ট করবো, কথা গভর্নমেন্ট বলছে টাকা প্রিন্ট করবে না, সেটা করলে মূল্যস্ফীতির ব্যাপারটা চলে আসবে, ঠিক আছে? ফলে অর্থনীতি হয়েছে কি যে কোনো একটা চলক, অর্থনৈতিক চলক এককভাবে মুভ করে না। আমি যদি বলি আমি প্রবৃদ্ধি অনেক বেশি বাড়াইতে চাই, একটা সাইকেলের তাহলে তার মধ্যে সাথে দেখা যাচ্ছে কি আমার মূল্যস্ফীতিকে আমাকে নিয়ে আসতে হবে। আমি যদি বলি কর্মসংস্থান বাড়াবো, তার সাথে দেখা যাচ্ছে কি আমার কিন্তু ইনভেস্টমেন্ট লাগবে, কিন্তু অন্যদিকে আমার ব্যাংকের- ইনফ্লেশন হবে। ফলে এগুলো একসাথে অনেকগুলো চলক মানে মুভ করে, কোনোটা একটার সাথে একটা কাউন্টার থাকে, একটার থেকে আরেকটা বিপরীত দিকে মুভ করে। এখন সবগুলোকে ব্যালেন্স করে করার যে বিষয়টা, এখন একটা কথা হলো যে একটা আকাঙ্ক্ষা থাকতে পারে, সেটা আমরা বলতে পারি উচ্চ আকাঙ্ক্ষা, এবং সেটাকে মানে অর্জন করার জন্য একটা প্রচেষ্টা থাকতে পারে, এবং বিভিন্ন আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে ফান্ডের কীভাবে ব্যবস্থাপনা করা যায়। যেমন আমি দেখলাম যে এডিবি হঠাৎ করে বললো যে $5 বিলিয়ন একটা কমিটমেন্ট। তো এরকম যদি কিছু কমিটমেন্ট যদি এক্সটার্নালিও থাকে, আর যদি এমন হয় যে এটা বাস্তবায়ন করার জন্য আমার পুরোটা তো আমরা পারবো না, আমরা জানি যে আমাদের এক্সপেন্স বলতে পারবো না, কতটা পারবো। তো সেখানে যদি এমন হয় যে এটা পারতে গিয়ে যদি অনেকটা পারতে গিয়ে যদি আমার অনেক বেশি ফান্ড ডাইভার্সন না হয়, যে অন্যান্য যে জায়গায় ফান্ড দরকার সেখান থেকে যদি আমার ফান্ড যদি আমার না নিয়ে আসতে হয়, আমি যদি বাইরে কোনো সোর্স থেকে আমি কিছু ফান্ডের কমিটমেন্ট পাই, তাহলে এই আভ্যন্তরীণ রিসোর্স মোবিলাইজেশনটা একটা চ্যালেঞ্জ হবে, তার উপর নির্ভর করবে কোন জায়গায় যাবে। বলে আকাঙ্ক্ষাতে আমি কোনো সমস্যা দেখি না। প্রথম যে বাজেট এই গভর্নমেন্টের, সেখানে একটা আকাঙ্ক্ষা আমি মনে করি হাই, এটা 9,38,000 কোটি টাকা, হিউজ। এবং এটা আপনার যখন অর্থনীতি যখন আপনার একটু স্লো হয়ে গিয়েছে, প্রবৃদ্ধি আমরা যেটা দেখতেছি, আমরা তো 7-8% প্রবৃদ্ধি চাচ্ছি না, তাই না? আমরা জানি যে প্রবৃদ্ধি নাকি সরকারের প্রজেকশনে 6.5। তো 6.5 যদি হয়ে থাকে, সেই প্রজেকশন হয়তো যদি আমরা পৌঁছেও যাই, তারপরেও তো আমার রেভিনিউ কালেকশন যেটা ইকোনমিক প্রবৃদ্ধি যদি স্লো থাকে, তার মানে কর্মকাণ্ড যদি স্লো থাকে, তাহলে আমার ভ্যাট থেকে শুরু করে অন্যান্য ট্যাক্স কালেকশন সেটাও স্লো থাকবে। স্বাভাবিক, এটা সাইকেল। অর্থায়নের তো একটা বিরাট চাপ পড়বে। এবং আমরা যদি ব্যাংকিং খাতে দেখি, আমার আমানতের যে প্রবৃদ্ধি, ঠিক আছে, সেই প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রায় 20-25টা ব্যাংক আছে যাদের আমানত প্রবৃদ্ধি নেগেটিভ। তবে অল্প কয়েকটা ব্যাংক আছে যারা কিনা ভালো, তারা মানে আমানত নিয়ে সেটাকে দিয়ে আপনার লোন ক্রিয়েট করতে পারতেছে। ফলে ব্যাংকিং সেক্টর তো একটা বিরাট চ্যালেঞ্জ হবে এখন, কারণ ব্যাংকিং সেক্টর থেকে মানি পাম্প করতে হবে শুধুমাত্র আপনার ব্যবসা বা আপনার বিনিয়োগের জন্য না, গভর্নমেন্টের যে ব্যবস্থাপনা সেটা তো করতে হবে। তো সেটা তো হাওয়া থেকে আসবে না। আপনার ব্যাংকে যে টাকাটা যাবে সেটা তো আপনার এই 17 কোটি মানুষের যে সেভিংস, সেই সেভিংসটা যাবে। সেখান থেকে আপনি কতটা সঞ্চয়পত্র দিয়ে সরাসরি নেবেন, কতটা আপনি ট্রেজারি বিল দিয়ে নেবেন, কতটা আপনার দেখা যাচ্ছে কি ব্যাংকের থেকে ধার করবেন, এই অনেক কিছু বিষয় আছে। মানে অর্থনীতির তো চাহিদা আছে। ধরেন আমাদের যে 18 কোটি মানুষ, তার তো চাহিদা আছে, সেজন্য সরকারের হয়তো ইচ্ছাটাও মানে ওরকম নেগেটিভ না যে আপনি বিরাট বাজেট আমাদের ডিমান্ড আছে, কিন্তু সেইটা আমার সক্ষমতা অনুযায়ী কিনা। যেমন ধরেন আমরা বলি তো এমনি যে আমাদের স্বাদ আছে সাধ্য নাই, এরকম মানে সরকারের সেই জায়গাটা কি আসলে সরকার কি এটা পলিটিক্যাল ইয়ের জন্য করছে, যে মানুষকে বলার জন্য যে আমরা বিরাট বাজেট করেছি, আগেও করে সে সরকারগুলো করেছে, আপনি যেটা শুরুতে বলছিলেন যে সব সরকারই করে কিন্তু সেটা বাস্তবায়ন হয় না, তাহলে এটা আমরা সরকার কেন করছে? মানুষকে দেখানোর জন্য? বিরাট দেখানোর বিষয় না, কারণ যেহেতু আমরা জানি যে বিরাট করার পরে যখন সংশোধিত বাজেটে কমে যায়, সেটা কোনো কৃতিত্ব না, মানে কতটা বাস্তবায়ন করা যায় সেটাই ব্যাপার। আর অন্যদিকে হলো যে একটা আকাঙ্ক্ষা আছে, এখন রিসোর্স মোবিলাইজেশন কতটা করা যাবে, তার কতটা বাস্তবায়ন করা যাবে। কিন্তু আমার মনে হয় যে টার্গেটের দিক থেকে একটা টার্গেট হাই থাকতেই পারে। আর যেহেতু প্রথম বাজেটে এটা, যেহেতু অনেক প্রতিশ্রুতি আছে, সেগুলোর তো একটা জবাব থাকতে হবে বাজেটে, তাই না? এরপরে পরিস্থিতি কোন দিকে যায়, যেমন আমাদের কোভিড হবে আমরা কি জানতাম, রাশিয়া ইউক্রেন ওয়ারে যে আমাদের চাপে ফেলবে আমরা জানতাম, এই যে আমাদের হরমুজ প্রণালী নিয়ে আমরা যে চাপে পড়লাম, হ্যাঁ, গভর্নমেন্টের একটা গ্লোবাল ইস্যুজ আমাদেরকে আক্রান্ত করছে। কিছু ইস্যু আছে আমাদের, এগুলো সবগুলো কিন্তু নেগেটিভ। এখন ইতিবাচক কিছু বিষয় আসতে পারে, এইগুলোর মধ্যে কিন্তু আমরা হঠাৎ করে কি দেখলাম, আমরা চাপ থেকে একটু উদ্ধার পেলাম, আমরা আমাদের এক্সটার্নাল যে ব্যালেন্সটা যেটা রিজার্ভ থেকে শুরু করে কি হলো, আমরা বাইরে থেকে যে রেমিটেন্স আসছে আমাদের প্রত্যাশার বাইরে, কিন্তু সেটা দেখেছে। এখন যদি এমন হয় যে কোনো একটা ডাইনামিক্সে আপনার আমাদের ট্রেড যেটা আছে, যদি এমন হয় যে আমাদের এক্সপোর্টটা একটু বেড়ে যায়, সেটা তো একটু রিলিফ দিতে পারে। ফলে সামনের দিকে আমরা দেখতে পাবো যে কি হয়। কিন্তু আমি বলি 1 বছরের বাজেট তো, ফলে 1 বছরের মধ্যে ওই হরমুজের মতো ঘটনা ছাড়া আমার আভ্যন্তরীণ যে ব্যবস্থাপনা, সেখানে এমন কিছু হবে না যে আমরা ট্যাক্স জিডিপি রেশিও অনেক বড় করে ফেলতে পারবো, এমন কিছু আমরা মানে কোনো চ্যানেল পাবো না যেখান থেকে আমরা অনেক বেশি অর্থ নিয়ে আসতে পারবো। ফলে কিছু ডাইভার্সন হবে। এবং কিন্তু আমার মনে রাখতে হবে যে আমরা দেখেছি সরকারের ক্ষেত্রে, যেমন সরকারের কিছু পদ খালি হলেই
কি তাড়াতাড়ি ফিল আপ করো, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করো, কর্মসংস্থান দরকার। কিন্তু আমার কথা হলো যে আমার তো 1%-এর কম হলো আবার সরকারি সেক্টরে আমার প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টরে মেইনলি। তো প্রাইভেট সেক্টর যদি আপনার বিনিয়োগের যদি প্রবৃদ্ধি না হয়, ইনভেস্টমেন্ট প্রপার না হয়, তাহলে কর্মসংস্থান তো আসলে সবার জন্য যেটা যে হারে হওয়া দরকার হতে পারবে না। ফলে আমার টার্গেট থাকতে হবে যে প্রাইভেট সেক্টরকে আমার কিভাবে করা যায়, ফুল করা যায়। জি, আপনার কাছে আবার আসবো হাতিব ভাই। আপনি ডক্টর হেলালুদ্দিন উনি বলছিলেন যে ইকোনমি কিভাবে ওয়ার্ক করে এবং তার যে চলকগুলো মানে সূচকগুলা কিভাবে একটা ইন্টারাপশন হলে কিন্তু পুরোটা ইকোনমিতে এটার ইম্প্যাক্ট হয়। বাজেট বড় বড় সব সরকারি করে, কিন্তু ঘাটতি আমরা সবসময় দেখি। তো একটা টিপিক্যাল বাজেট সবসময় হয়ে যায়, কিন্তু চ্যালেঞ্জটা হলো যে কিভাবে ফাইন্যান্স করা যায়। যে কথাটা আসছিল যে প্রাইভেট সেক্টর হলো ইঞ্জিন অফ দ্য ইকোনমি যদি বলা যায় মোটা দাগে, কারণ গভর্নমেন্ট স্পেন্ডিং তো মানে ওইটার চেয়ে বড় মানে ভূমিকা রাখলে প্রাইভেট সেক্টর 95%-এর উপরে আমরা যতদূর জানি যে প্রাইভেট সেক্টরকে কন্ট্রিবিউট করে কর্মসংস্থানে, ইনভেস্টমেন্টে। তো প্রাইভেট সেক্টর এইবারের বাজেটটা যা আপনারা ইতিমধ্যেই তো জেনে গেছেন যে প্রায় 9,38,000 কোটি টাকার এরকম একটি বাজেট, কিন্তু সরকার হয়তো বা ঘাটতি ম্যানেজ করার জন্য ব্যাংক থেকে কিছু ঋণ নিবে, ফরেন এড থেকে নিবে বা ফরেন লোন নিবে, কিন্তু মোটা দাগে ট্যাক্স তো একটা বড় ব্যাপার, যেটা আমরা দেখছি যে প্রায় এই টোটাল রাজস্বের প্রায় 7 লাখ কোটি টাকার মতো আপনার রেভিনিউ কালেকশনের একটা টার্গেট। এর মধ্যে এনবিআর থেকে 6,04,000 কোটি টাকা, যেটা আসলে অনেক বেশি এবং এই চলতি বাজেটেও কিন্তু অ্যাচিভমেন্ট হচ্ছে না। তো এইটা তো আলটিমেটলি প্রাইভেট সেক্টরের উপরে পড়ছে, মানে কনজিউমারের উপরে, আপনার ট্যাক্স পেয়ারের উপরে। তো তারা কতটুকু প্রিপেয়ার যে ট্যাক্স দেওয়ার জন্য, বা প্রাইভেট সেক্টর যে এত হিউজ পরিমাণ ট্যাক্স? কারণ বাংলাদেশের কালচারটাই হলো যে আপনার যারা ট্যাক্স দিচ্ছে তাদের কাছ থেকে নিচ্ছে। কীভাবে দেখছেন এইরকম একটি বাজেট? দেখেন, সরকারের প্রথম বাজেট, এটা আমার মনে হয় একটা বাজেটের আকারটা, পরিমাণটা 9,38,000 কোটি টাকা, এটা অনেক বড়। তো এই অনেক বড় বাজেট যখন আমরা দেখি, আমরা একটু শঙ্কিত হই, আতঙ্কিত হই। কারণ বাজেটের আকার যখন বাড়ে, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাটা বেড়ে যায়। আর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেড়ে গেলে তখন চিন্তা করি যে ট্যাক্স নেটের আওতার মধ্যে আমরা যেই কিছু লোকজন আছি, এদের উপরই বোধহয় খরচটা, চাপটা বাড়বে আরও। তাহলে বাড়লে আপনি যদি দেখেন, যেটা উনিও বলছিলেন শুরুতেই, যে বিগত 20 বছরই দেখে আসছি, কোনো বছরই কিন্তু ওই যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয় বা বাজেটের যে আকার দেওয়া হয়, সেটা পুরোপুরি অ্যাচিভ হয় না, এবং রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা প্রতিবারই ফেল করে, এবং অ্যাটলিস্ট অন্তত 25 থেকে 30% কম রাজস্ব আহরণ হয়। তাইলে আপনি গত বছর যেটা টার্গেট দেওয়া হয়েছিল 5 লক্ষ কোটি টাকার উপরে, সেটা কিন্তু হয়নি। সেখানেও কিন্তু প্রায় 1.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি রাজস্ব ঘাটতি ছিল। তাইলে যেখানে ধরে নিলাম ওখানে 4 লক্ষ হয়েছে, তাইলে এই বছর আরও 3 লক্ষ কোটি টাকা এমন কি ম্যাজিক হয়ে গেল, এমন কি ব্যবসা বাণিজ্য বাম্পার হয়ে গেল যে এই বছর 3 লক্ষ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব কালেক্ট হবে? প্রশ্নই আসে না। তাহলে কি দাঁড়াবে? যে এখানে একটা ঘাটতি থাকবে, আর এই ঘাটতিটা আদায় করার জন্য ট্যাক্স অফিস, তারপরে কাস্টমসের নানা দিক থেকে এনবিআরের নানা ডিপার্টমেন্টগুলি ব্যবসায়ীদের উপর তখন নানাভাবে জুলুম অত্যাচার শুরু করে দেয়, মানে অন্যায়ভাবে তখন টাকা আহরণের চিন্তাভাবনা শুরু করে দেয়। এরকম অনেক নজির আছে অতীতে, যে যেমন রিসেন্টও এরকম অনেকগুলি নজির আছে যেগুলি আমি এনবিআরের সাথে নিগোশিয়েট করেছি। তো এই ধরনের পরিস্থিতিতে আসলে আমরা আসলে আতঙ্কিত সামনের এই বাজেট নিয়ে। যদিও সরকার বলেছেন যে ট্যাক্স কমাতে পারবেন না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন বসছিলাম তিনি বলেছেন যে ট্যাক্স কমাতে পারবেন না, কিন্তু পলিসিগত সাপোর্ট আমাদের দিবেন। ঠিক আছে, আমরা অ্যাকসেপ্ট করে নিছি, ট্যাক্স কমানোর প্রয়োজন নাই, যেটা আছে সেটার মধ্যে রাখেন, এর চেয়ে বাড়ায়েন না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বর্তমানে যে ট্যাক্সেশন পলিসিটা আছে, এটাকে আমি সম্পূর্ণভাবে, এটা একটা অন্যায়, অযৌক্তিক, বেআইনি একটা পলিসি আছে বলবো আমি। কিভাবে, আমি যদি একটু ব্যাখ্যা করি, কোন জায়গাটা যদি? হ্যাঁ, আমি সেই জায়গাটা একটু ব্যাখ্যা করছি। সাধারণত ট্যাক্সের মানে মূল স্পিরিটটা কোথায়? আমি প্রফিট করব, ট্যাক্স দিব, তাই তো? এখন যদি আপনি আমার সেলের উপর ট্যাক্স নিয়ে যান, আমি লস করলে আমার থেকে ট্যাক্স নিয়ে যান, তাহলে এটাকে কি বলবেন? মানে লাভ লস ব্যতি রেখে আমি কোনো লাভ নাই আমার, তারপর আপনি আমার থেকে ট্যাক্স নিছেন, এআইটি নিছেন, নিয়ে ফেরত দেন নাই। তাইলে এরপর আবার আমাকে বলতেছেন আপনার কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 12% আমাদের। তো
তো এখন 12% মনে হারে আমার থেকে আপনি টাকা যা পাওয়ার তা নিবেন, তা নিয়ে না নিয়ে যদি এআইটি যেটা কাটছেন এই পুরোটাই আপনি রেখে দেন, ফেরত না দেন, সমন্বয় না করেন, তাইলে এইটাকে আপনি ট্যাক্স রেটের হারটা কত আমাদের, আর এটাকে আপনি এই যে নিয়ে গেল এটাকে আপনি কি বলবেন? তাইলে এটা কোত্থেকে যাচ্ছে? এটা কিন্তু আমার কিন্তু পুঁজি থেকে কিন্তু এটা সরে যাচ্ছে, পুঁজিটা কমে যাচ্ছে, ব্যাংকে আমার একটা শর্টফল তৈরি হচ্ছে। এবং আজকে যে ব্যাংকে মানে 2 দিন পর পরই আপনি এই যে আমাদের গত 3 বছরে প্রায় 400 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এইটাও কিন্তু অন্যতম একটা কারণ বন্ধ হয়ে যাওয়ার। কারণ এইভাবে যখন এনবিআর নিতে থাকে, আমি লস করলে আমার থেকে টাকা নিতেই থাকবে, তাইলে এই টাকাটা আসবে কোত্থেকে? আমার ডেফিনেটলি আমার পুঁজির থেকে এটা চলে যাবে। তো পুঁজিতে যখন একটা শর্টফল হয় ব্যাংকে, সেই শর্টফলটা কিন্তু ব্যাংকে হয়। তো ব্যাংকে হলে পরে ব্যাংক একটা পর্যায়ে গিয়ে আমার ওই ইন্ডাস্ট্রির বা ওই ফ্যাক্টরির সকল প্রকার কার্যক্রমটা বন্ধ করে দেয় একটা পর্যায়ে গিয়ে। তো বন্ধ করে দিলে তখন অটোমেটিক্যালি কর্মসংস্থান হারাবে। তো সরকার যেখানে 1 কোটি লোকের নতুন করে কর্মসংস্থানের ঘোষণা দিয়েছেন সেখানে, এবং একটা সাহসী উদ্যোগও নিয়েছেন বন্ধ ফ্যাক্টরি চালু করে কর্মসংস্থান তৈরি করবেন, এক্সিস্টিং কর্মসংস্থান যে হারিয়ে যাইতেছে এটা কি তাহলে দেখার কেউ নাই? এটাকে রক্ষা করার কি কোনো ব্যবস্থা নেই? কন্টিনিউয়াসলি আমি বলে যাচ্ছি এটা, কিন্তু একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে। সব ব্যাংকের সামান্য একটু হয়তো নীতিগত সাপোর্ট লাগবে, পলিসিগত একটু সাপোর্ট লাগবে, কোথাও হয়তো একটু ইন্টারেস্ট রেটটা কমাই দিতে হবে, কোথাও হয়তো তার যে ঋণের কিস্তির পরিমাণটাকে একটু কমাই দিতে হবে। তাই সে মনে করেন তা একজনের একটা ঋণের কিস্তি মানতে হয়তো 1 কোটি টাকা সে দিতে মানে সক্ষম, তাকে যদি 1.5 কোটি বা 2 কোটি টাকা তাকে চাপাইয়ে দেওয়া হয়, তাহলে তার পক্ষে ওইটা সম্ভব না। তাহলে আলটিমেটলি কি হবে? সে যখন এটা দিতে ব্যর্থ হবে তখন সে ঋণ খেলাপিতে পরিণত হবে, সিক হবে, ইন্ডাস্ট্রিটা তার বন্ধ হয়ে যাবে, কর্মসংস্থান হারাবে। তাইলে তার পক্ষে যতটুকু দেওয়া সম্ভব সে মনে করেন তাকে হয়তো 5 বছরে দিছে, যদি দেখা যায় যে সে 10 বছরে দিলে ঋণের কিস্তিটা তার পক্ষে বহন করা সম্ভব, তাহলে আপনি তাকে 10 বছর করে দেন। এই যে জিনিসগুলি প্রপারলি হচ্ছে না, এবং ব্যাংক এক্ষেত্রে কোনো প্রকার সহযোগিতা করছে না। আচ্ছা, আরেকটা আপনি যেটা বলছিলেন যে আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের বৈঠক হয়েছে এবং আপনাদের ট্যাক্স বাড়াবে না বলছে না, মানে কমাবে না। হ্যাঁ, ট্যাক্স কমাবে না কিন্তু বাড়াবে না। হ্যাঁ, তাহলে এই যে রেভিনিউ টার্গেট যে একটা বিশাল, সেটা কোত্থেকে আসবে? না, এখন বাড়াবে, ট্যাক্স কমাবে না, আমরা এগ্রি করে নিছি, ঠিক আছে, ট্যাক্স কমায়েন না, কিন্তু এক্সিস্টিং যে ট্যাক্স পলিসি আছে এই পলিসিটারে মানে একটু আইনসঙ্গত করেন, যথাযথ করেন। এখন আপনি এক তো যেইটা আমার কাছ থেকে নিয়ে গেলেন এইটাকে ফেরতও দিচ্ছেন না, বা অন্য কোথাও মনে করেন আরেক জায়গায় আমাকে একটা ট্যাক্স ধরা হয়েছে, তো আমি যদি বলি ওই যে ওখানে বেশি নিছেন ওখান থেকে এটাকে সমন্বয় করেন, অ্যাডজাস্ট করে নেন, না, ওইটা হবে না। ওই থেকে এটা আবার নতুন করে আপনাকে এটা দিতে হবে, না দিলে আপনি রিটার্নও দাখিল করতে পারবেন না। তো এই ধরনের জুলুম, জোর, এটা কি বলবেন আপনি? এটা কোনো ট্যাক্স পলিসিই হইতে পারে না। এবং এই কারণেই আপনি দেখবেন বাংলাদেশে এই যে গত কয়েক বছর যাবৎ বিনিয়োগ মানে একেবারে নাই বললেই চলে, কোনো বিনিয়োগ নেই, ইনভেস্টমেন্ট নেই। আপনি বাংলাদেশ ব্যাংকের লাস্ট রিপোর্ট যদি দেখেন, গত 1 বছরে ইনভেস্টমেন্ট বা ঋণ নেওয়ার ইয়েটাও কিন্তু আপনার ধরেন 14 থেকে 16% কমে গেছে। তো কারণটা একটাই, আমি যে ঋণ নিয়ে ইনভেস্ট করব বা আমার এক্সিস্টিং ক্যাপাসিটিকে এক্সপ্যান্ড করব, গভর্নমেন্টের একটা মনিটারি পলিসির মধ্যেই করেছে যাতে ইনফ্লেশনকে চেক দেওয়া যায়। এটা মানে এই জায়গাটাতে যদি আপনার কাছে আসি একটু, যে আমরা যে বাংলাদেশ ব্যাংকের যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, সেটা আওয়ামী লীগ সরকার আমল থেকে একই ধারায় কিন্তু চলছে। মানে এই সরকার, আমি এই জায়গাটা একটু বলে শেষ করি। তো এখন আমি বারবার একদিন প্রধানমন্ত্রীকে আমি বলে আসছি যে এক্সিস্টিং যে আপনি বন্ধ ফ্যাক্টরি খোলার উদ্যোগটা নিয়েছেন, সাহসী উদ্যোগ, ডেফিনেটলি এটা আমরা ওয়েলকাম করি, কিন্তু মানে চলমান ফ্যাক্টরিগুলি বন্ধ হচ্ছে এটাকে অন্তত বাঁচাবার জন্য একটা বাজেটে বরাদ্দ দেন, একটা জায়গায় কিছু একটা করেন। আদারওয়াইজ কর্মসংস্থান আপনি যেটা নতুন করে সৃষ্টি করতে চাচ্ছেন উল্টা আরও মাইনাস হবে। জি স্যার, আপনার কাছে যেটা মানে হাতিম ভাইয়ের কথার মধ্য দিয়েও আসতে চাই, সেটা হলো যে এই যে বিনিয়োগ হচ্ছে না, একদিকে হচ্ছে বিনিয়োগ হচ্ছে না, আবার অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, আবার ব্যাংকের টাকা আপনার সরকার নিয়ে যাচ্ছে, প্রাইভেট সেক্টর যাচ্ছে না, 14 থেকে 16% ইন্টারেস্ট রেট, বলা হচ্ছে ইনফ্লেশনকে চেক দেওয়ার জন্য কন্ট্রাকশনারি মনিটারি পলিসিটা করতে হয়েছে। তো এটা তো আমরা বইয়ের ভাষায় পড়ে আসছি, কিন্তু আমাদের আদার্স যে আমরা ইকোনমিক্সে যেটা পড়ছি যে আদার থিংস রিমেনিং সেম থাকলে কিন্তু এটা হলে ওইটা হবে। কিন্তু আপনার
বাংলাদেশের যে আদার যে ফ্যাক্টরগুলো কি আমরা ঠিকমতো সেটাকে কমপ্লাইন করতে পারছি কিনা, এটাই তো আমাদের রেজাল্ট যে আমরা ইনফ্লেশন কিন্তু চেক হচ্ছে না, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে না, আমার ব্যাংকে মানে টাকা সরকার নিতে হচ্ছে, রেভিনিউ সরকার আদায় হচ্ছে না বলে, প্রাইভেট সেক্টর ভালো চলছে না বলেই সরকারকে টাকা নিতে হচ্ছে দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য। এই জায়গাটা কোন দুর্বলতাটা আপনার চোখে পড়ছে? এখানে একটা বিষয় যেটা হাতেম ভাই বললেন, যে যদি কারো 5 বছর না 10 বছরে যদি দেওয়া যায় লোনটা, লম্বা সময়ের জন্য দেওয়া যায়, তাহলে কিস্তি কমে যাবে। তো এটা তো আমাদের বর্তমান অর্থমন্ত্রী মহোদয় বারবার বলছেন যে যদি আমার ব্যাংক থেকে ফাইন্যান্সিং হয়, তো ওয়ার্কিং ক্যাপিটালটা ব্যাংক করার কথা, কিন্তু লম্বা সময় ইন্ডাস্ট্রিয়াল যে লোনগুলো সেগুলো তো ব্যাংক থেকে করার কথা। কারণ ব্যাংক তো আপনার যে আমানতগুলো নিচ্ছে, আমি যে হঠাৎ করে আমানত আজকে রাখছি কালকে তুলে ফেলতে পারি, তার এগেনস্টে কিন্তু লোন দিচ্ছে, সেটা তো হওয়ার কথা না। সেটাকে আমরা শর্ট লং মিসম্যাচ বলি, যে আমরা লং টার্মের জন্য একটা লোন দিচ্ছি কিন্তু শর্ট টার্ম আমানত নিয়ে। সেজন্য কথা আসছে যে আমাদের ইকুইটি ফাইন্যান্সিংটা হইতে হবে থ্রু ক্যাপিটাল মার্কেট। ঠিক আছে, ওই ফাইন্যান্সিং এর জন্য ওই জায়গাটায় কিন্তু একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট তো ঠিকভাবে কাজ করছে না। ফিক্স করতে হবে তো এটা, কারণ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিংটা তো ওনারা তো দেখছে যে সেরাবার যখন নিচ্ছে, তো সেটা তো আমি একটা ইনভেস্টমেন্ট করবো 15 বছর 20 বছরের জন্য, তো ওই স্পেনে আমার টাকাটা উঠে আসবে। আর ওয়ার্কিং ক্যাপিটাল যখন লাগবে তখন আমার দেখছি আমি ওই 6 মাস 3 মাস সেটা শর্ট টার্ম। কিন্তু আমার লং টার্ম ফাইন্যান্সিংগুলো করছে আমার এই তলবি আমানত দেওয়া, যে এটা পাই সেটা, এটা একটা বিরাট কাঠামোগত সমস্যা। বর্তমান অর্থমন্ত্রী কিন্তু প্রায় বলছেন যে আমাকে এটাকে ঠিক করতে হবে, ক্যাপিটাল মার্কেট ঠিক করতে হবে। এখন এটা একটা টুইস্ট এই জায়গাটা, যে ঠিক করতে হবে। আর 2 নম্বর যে কথাটা বলেছেন যে মনিটারি পলিসির দিক থেকে, যে আমরা মানে কন্ট্রাকশনাল মনিটারি পলিসি নিয়ে আমরা কি করছি, ইনফ্লেশনকে কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল হচ্ছে না। তো ইনফ্লেশনের ক্ষেত্রে 2টা বিষয়, একটা হলো যে আপনি কি আপনার সাপ্লাই যে হারে বাড়ার কথা ডিমান্ডের সাথে, যদি সাপ্লাইয়ের শেয়ার না বাড়ে তাহলে কি হবে, আমরা সাপ্লাইয়ের গ্রোথ বলি, সাপ্লাইয়ের গ্রোথ এবং ডিমান্ডের গ্রোথ। কোনো কারণে যদি আমার এমন হয় যে ডিমান্ড যে হারে গ্রো করছে সাপ্লাই তার থেকে কম হারে গ্রো করছে, তাহলে কি হবে, আমার ইনফ্লেশন হবে। এখন যদি এটা সাপ্লাই সাইড থেকে হয়, যে হঠাৎ করে আমার ডিমান্ড বেড়ে গেছে বলে আমার যদি দাম বেড়ে যায়, তাহলে ডিমান্ডের উপর অ্যাক্ট করতে হবে। আর যদি সাপ্লাই কমে গেছে বলে আমার দাম বেড়ে যায়, সাপ্লাই কমে গেছে মানে সাপ্লাই গ্রোথটা কম হয়েছে, তাহলে আমাকে সাপ্লাইয়ের উপর কাজ করতে হবে। তো বাংলাদেশে গত কয়েক বছর ধরে যেটা হয়েছে, বেশিরভাগই কিন্তু সাপ্লাই সাইড থেকে এটা এসছে। মানে আমাদের তো কস্ট পুল, আমাদের সাপ্লাই সাইড থেকে আসছে, কিন্তু আমরা ডিমান্ড সাইডের যে টুল সেটা দিয়ে করতে চেষ্টা করছি। এখন আমি যদি আবার অন্য ইস্যুতে আসি, যে তাহলে ব্যাংকের যে আমরা দেখি সুদ কত হওয়া উচিত, আমি একটু অন্য পার্সপেক্টিভটা দিই। সেটা হলো প্রত্যেকটা আপনি ব্যাংক দেখবেন এখন কী করে, তারা ট্রেজারি বিলের টাকা রাখতে তারা কমফোর্ট ফিল করে। ট্রেজারি বিল হলো যে আপনার রিস্ক ফ্রি, তারপরে আপনার ইন্টারেস্ট রেট হাই। ব্যবসায়ীরা কিন্তু যে ইন্টারেস্ট এখন রেট আছে সেই রেটে কিন্তু টাকা চাচ্ছে ব্যাংকে, ব্যাংক দিতে পারছে না। তার মানে ইন্টারেস্ট রেটটা অনেক হাই বলে এই ইনভেস্টমেন্টের জন্য টাকা নিচ্ছে না, তা না। কিন্তু ব্যাংকে টোটাল যে আমানত যেটা আছে, ডিপোজিট যেটা, তার এগেনস্টে দেখা যাচ্ছে কী করবে, আপনার ব্যাংক আপনার ঋণ ক্রিয়েট করবে। গত বছরের আগের বছর আপনার আমানতের গ্রোথ হয়েছে কত, তার আগের বছর থেকে আপনার কত 6.5% আমানতের গ্রোথ হয়েছে। কত 1,05,000-7,000 কোটি টাকার মতো আমানত গ্রো হয়েছে। গভর্নমেন্ট ব্যাংক থেকে বড় করছে এর চেয়ে বেশি। তার মানে আমানতের যে গ্রোথটা হয়েছে তার পুরোটাই দেখা যাচ্ছে গভর্নমেন্ট বড় করেছে। গভর্নমেন্ট বড় করলে আপনার প্রাইভেট সেক্টরের জন্য ফান্ড কোথায়? এখন কথা হলো যে ব্যাংকে দিতে আপনি দেখেন লোনেবল ফান্ড যেটা, সেটা কি ডিপোজিট। তো সেই ডিপোজিটটা আপনার দেখা যাচ্ছে কি যদি না বাড়ে, তাহলে আপনি লোনেবল ফান্ডে যদি শর্টেজ থাকে, আপনি তাহলে কীভাবে সামলাবেন? এখন আপনি যদি বলেন যে ব্যাংকের উপর আস্থা নাই, তারপরে যদি আপনি বলেন যে ব্যাংকের ইন্টারেস্ট রেট আমি কমাই দিব, তাহলে কী হবে, আমানতকারী আপনার আমানত নিয়ে আসবে না ব্যাংকে। তাহলে আপনি ব্যাংকে যখন আপনার চাহিদা থাকবে বিনিয়োগকারীর আস্থাতে আমি ঘাটতি দেখছি না। এখনও দেখছি কি আপনার ব্যাংকে যদি যান, যে পরিমাণ টাকা চাচ্ছে এই ইন্টারেস্ট রেটে দিতে পারছে না ব্যাংক, কারণ গভর্নমেন্ট নিজেও বড় করতেছে এখানে। তাহলে আমাকে কি করতে হবে, আমার এখন ডিপোজিট মোবিলাইজেশন যেটা আমরা বলি যে আভ্যন্তরীণ রিসোর্স মোবিলাইজ করতে হবে। তো ডিপোজিট যদি মোবিলাইজ করতে চাই, তাহলে আমাকে ইন্টারেস্ট রেটটা যদি ড্রপ করে দেই, মনে হবে আপাতত যে বিনিয়োগকারীরা লাভবান হবে, কেন কম ইন্টারেস্ট রেটে নেবে, কিন্তু আপনার ফান্ড তো শর্ট হবে। ফলে এই দুটাকে ব্যালেন্স করতে হবে। ফলে বাংলাদেশ ব্যাংক যখন একটা পলিসি নেয়, দুটাকে চিন্তা করে, এখন আপনি দেখেন বাইরে থেকে যখন আপনার $1 বিলিয়ন যখন আপনার রেমিটেন্স আসে কিংবা আপনার এক্সপোর্ট আর্নিংস আসে, মানে 12,000 কোটি টাকা, এই 12,000 কোটি টাকার 5 টাইমস হলো আপনার গিয়ে ডিপোজিট ক্রিয়েট হয় ইকোনমিতে। আমরা মানি মাল্টিপ্লেয়ার বলি, ইউরোপিয়ান ইকোনমিক্স। তার মানে 60,000 কোটি টাকার আমানত তৈরি হবে। এখন কোনো কারণে হরমোজের প্রবলেমের কারণে যদি $1 বিলিয়ন যদি কম আসে, তাহলে 60,000 কোটি টাকার কি আপনার এখানে আমানত ক্রিয়েট হবে না, একটা। 2 নম্বর হলো, মানুষ যদি টাকা হাতে ধরে রাখে, আমার হাতে 100 টাকা মানে 100 টাকা, আর যদি আমি ব্যাংকে রাখি 500 টাকা লোন দিতে পারবে।
তাহলে ওই ব্যাংকিং সেক্টরের প্রতি আপনার কনফিডেন্স না থাকে, তাহলে মানি আপনার মাল্টিপ্লিকেশন যেটা এবং আমানত ক্রিয়েশন যেটা সে স্লো হয়ে যাবে, সেটাই হয়েছে কিন্তু। ফলে ব্যাংককে ঠিক করতে হবে, ব্যাংকের উপর যদি কনফিডেন্স না থাকে তাহলে মানুষের হাতে হাতে টাকা থাকবে এবং এটা মাল্টিপ্লিকেশন হবে না, লোন দিতে পারবেন না। ফলে ওই যে সুদের হার কমাই দিলে আমি কম সুদে আমি ঋণ পেয়ে যাব, আমার সুবিধা হবে, কিন্তু আদার সাইড দেখতে হবে যে লোনেবল ফান্ডের দিক থেকে চিন্তা করলে আমাকে সুদের হার, আমি কিন্তু স্ট্রংলি বলেছি যখন প্রাক বাজার আলোচনা হয়েছে, আমি স্ট্রংলি বলেছি যে না, এখন সময় নাই এটা কমানোর, বরং আমাকে আমানতের দিক থেকে চিন্তা করলে আমার কনফিডেন্স তাদের ধরে রাখতে হবে। আমার ধারণা হয়তো এটা আরো কিছুদিন কন্টিনিউ করতে হবে। তো স্যার, এই যে একটা মিসম্যাচ আপনার কথা থেকে আসলো, তো আমরা দেখছি এইবারের বাজেটেও কিন্তু সরকার ব্যাংক ঋণ থেকে 1,12,000 কোটি টাকা নেওয়ার টার্গেট লক্ষ্য করছে, কিন্তু যেটা মনে হচ্ছে যে এক্সিস্টিং বাজেটেও কিন্তু অলরেডি 8,000 কোটি নিয়ে নিছে, 1,08,000 কোটি, আরও 1-1.5 মাস 2 মাস বাকি আছে ওই হিসাবের। তো আগামী বছর তো দেখা যাচ্ছে টার্গেট তো আবার এক্সিডও করতে পারে, তো প্রত্যেকবারই দেখবেন ফাইন্যান্সটা কোথা থেকে আসবে? প্রত্যেকবারই দেখবেন রেভিনিউ কালেকশনের শর্ট থাকে, ব্যাংক থেকে বড় করার ক্ষেত্রে আরো বেশি বড় করা হয়, কারণ আলটিমেটলি শর্ট থাকতে আমাকে নিতে হয় ব্যাংক থেকে। তো তার তো প্রাইভেট সেক্টর তো আবারও টাকা পাবে না। আমার যদি এমন হতো যে ব্যাংকে এত বেশি লিকুইডিটি আছে, 2007-8 দিকে দেখতাম যে ব্যাংকে টাকা পড়ে আছে কিন্তু ব্যবসায়ীরা আনাপ নিতে পারছে না, তখন গভর্নমেন্ট যখন দেখেছে কি যে একটা কথা যে প্রাইভেট সেক্টরে যদি আমার বিনিয়োগ কম থাকে, মানে প্রবৃদ্ধি কম হয়, তখন গভর্নমেন্ট যেটা করে ম্যাচিং ইনভেস্টমেন্টটা পাবলিক সেক্টরে করতে চায়। এখন যদি পাবলিক সেক্টরে যদি আমার ইনভেস্টমেন্ট করতে গিয়ে যদি আমার প্রাইভেট সেক্টরে শর্ট পড়ে, দ্যাট ইজ এ প্রবলেম। তা আমরা কিন্তু এই প্রবলেমের মধ্যে আছি। ফলে ব্যাংক আমাকে ফিক্স করতে হবে, ব্যাংকিং সেক্টরের যে দুর্বলতা যেটা সেটা আমাদের কাটায় না উঠতে পারলে গভর্নমেন্টের ম্যানেজমেন্টও এফেক্টেড হবে এবং আমার প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ সেটাও কিন্তু আপনার প্রবলেম হবে। জি, আসবো এই যেটা মিসম্যাচ, যে পলিসি মিসম্যাচ, এবং যার ফলে আসলে ইনভেস্টমেন্ট হচ্ছে না, সরকারি টাকা নিয়ে যাচ্ছে, আপনারা কিভাবে টাকা পাবেন? এটা গেল একদিক, মানে আপনারা ইনভেস্টমেন্টের জন্য পর্যাপ্ত ফান্ডটা ঠিকমতো চাহিদা থাকা সত্ত্বেও পাচ্ছেন না, যেটা বললো যে কস্ট বেশি হওয়ার পরেও নিতে চাচ্ছে অনেকে, সেটাও পাচ্ছেন না। আবার আপনাদের যে আদার ফ্যাক্টরগুলো যেটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রবলেম, যেমন আমরা আজকে জানি যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে পাইকারিতে প্রায় 20% এবং খুচরাতে প্রায় 15%-এর উপরে 16%। তো এইদিকে বিদ্যুৎ, আবার 2 দিন আগে আমরা দেখলাম যে পেট্রোলের দাম, মানে এটা তো কমপ্লিটলি আপনাদের ইন্ডাস্ট্রির যে ওভারহেড কস্ট বেড়ে যাওয়ার একটা প্রবণতা, সেই আসপেক্টেও যদি বলেন, কিভাবে বলবেন? দেখেন, যে ইন্ডাস্ট্রি যে লোন নিবে বা ইনভেস্ট করবে, সেই করার মতো পরিস্থিতি তো নাই, পরিবেশ তো নাই। কেন নাই? প্রথম আপনি আসেন যে আমি ইন্ডাস্ট্রি করার জন্য আমার এনার্জি, যেটা গ্যাস এবং বিদ্যুৎ, এই দুইটা আমার এসেনশিয়াল। তো আমার সরকার তো আমাকে গ্যাস দিতে পারছে না, তাইলে ইভেন আমার এক্সিস্টিং ক্যাপাসিটিকে আমি যে আরও বাড়ায় আমার যে বর্ধিত গ্যাসের দরকার সেটা আমি পাবো না, তাহলে আমি ইন্ডাস্ট্রি বাড়াইতে যাচ্ছি না বা যাব না। আচ্ছা, দ্বিতীয়ত আসেন আপনি এই ইন্ডাস্ট্রি বাড়াইতে গিয়ে আমি যে ব্যাংক থেকে উনি বলছিলেন যে আমরা লোন পাচ্ছি না, একটা তো হলো লোন পাচ্ছি না, আরেকটা হচ্ছে লোন পাইলেও এই যে 14-15-16% ইন্টারেস্ট দিয়া এই লোন যে লোন নিবে, সেই লোন যে নিবে এই লোন ফেরত আসবে না, কারণ হচ্ছে এই ইন্টারেস্ট দিয়ে প্রফিট করে এই টাকা ফেরত দেওয়ার কোনো সুযোগ হবে নাই বর্তমান ব্যবসার যে পরিস্থিতি তাতে। তো তাইলে কিছু কিছু লোকজন এখনও নিচ্ছে। তো আমি একটু বিনীতভাবে অনুরোধ করব, যারা নিচ্ছে সেটা একটু মনিটরিংয়ে রাখা যে এই টাকা ফেরত আসে কিনা কোনো দিন। আমার বিশ্বাস যে এই টাকা ফেরত আসবে না, হাই ইন্টারেস্ট দিয়ে টাকা নিয়ে কেউ ফেরত দিতে পারবে না। আচ্ছা, এরপরে আসেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে বর্তমান যে পরিস্থিতি, কন্টিনিউয়াসলি আমাদের এক্সপোর্ট ডিক্লাইন করছে। আমরা আপনি 1-2 মাস এক্সপোর্ট ডিক্লাইন করলেই কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। সেখানে কন্টিনিউয়াস 8 মাস এবং এই মাসও 9 মাস, এই অর্থ বছরের 9 মাস আমাদের এক্সপোর্ট ডিক্লাইন করেছে, 11 মাসের মধ্যে 9 মাস এক্সপোর্ট ডিক্লাইন করেছে। তো সেই ক্ষেত্রে এই সেক্টরের পরিস্থিতি কোন পর্যায়ে এটা সহজেই বোধহয় অনুমান করা যায়। তারপরও আমরা নানা রকমের সংকট, আপনি দেখেন ইনভেস্টমেন্ট সামিট হয়েছে একটা, মনে আছে আপনাদের নিশ্চয়ই, খুব সাকসেসফুল একটা ইনভেস্টমেন্ট সামিট হয়েছিল আয়োজনের দিক থেকে এবং পার্টিসিপেশনের দিক থেকে, কিন্তু আলটিমেটলি কোনো ইনভেস্টমেন্ট হয়েছে? কোনো ইনভেস্টমেন্ট হয় নাই কেন? হয় নাই কেন? কারণ একদম পরিষ্কার, যারা মনে করেন বিদেশি ইনভেস্টার আসছে, তাদের তো কিছু কিছু লোকজন এই দেশে ইনভেস্টমেন্টটা আছে, এক্সিস্টিং আমরা যারা ইনভেস্টমেন্ট আছি বা লোকাল ইনভেস্টার যারা আছে, তারা তো দেখবে যে লোকাল ইনভেস্টার যারা আছে, এক্সিস্টিং যারা আছে, এরা কেমন আছে, তারা কি ভালো আছে কিনা। তো আমরা তো ভালো নাই। তো যখন ওরা কেন ভালো নাই, সেই জিনিসগুলি যখন ওরা দেখছে, যেমন ধরেন আমাদের আইসা দেখছে তারা গ্যাস নাই, আমরা পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছি না উৎপাদনের জন্য, বিদ্যুৎ নাই, তারপরে ধরেন ব্যাংকের
এই ধরনের অসহযোগিতা। একটা তো হলো ভাই ইন্টারেস্ট রেট বেশি, সেটা ভিন্ন জিনিস, কিন্তু একটা নানাভাবে অসহযোগিতা চলছে ব্যাংকগুলিতে। আপনার সামান্য একটু মানে যে ওভারডিউ হইলেই আপনার কার্যক্রম বন্ধ। এখন আপনি একটা ইন্ডাস্ট্রিকে, একজন রপ্তানিকারককে আপনি যদি এক্সপোর্টে তার ব্যাক টু ব্যাক এলসিটা দিতে যদি 10 দিন 15 দিন 20 দিন দেরি করেন, ওই ওভারডিউর দেখে 20 দিন পরে আপনি দিলেন তাকে, দিয়ে তাকে কিন্তু আরও ঋণের বোঝার মধ্যে ফেলে দিলেন। কেন? কারণ সে 20 দিন যখন এখানে টাইম কিল করলো, পরবর্তীতে গিয়ে শিপমেন্টটা যখন টাইমলি করতে পারলো না, তখন তাকে আইদার ডিসকাউন্ট দিতে হবে বায়ারকে, অথবা এয়ারে মালটা পাঠাইতে হবে। তো এয়ারে যখন আপনি মাল পাঠাবেন, তখন আমার টোটাল ভ্যালুর 50% নাই, পুঁজির থেকে কস্ট থেকে 50%ই নাই হয়ে গেল। তো এইভাবে কিন্তু ব্যাংকগুলি কন্টিনিউয়াসলি এই ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত করছে। তো এই যে ক্ষতিটা হইতেছে, আলটিমেটলি এরপর কী হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে ব্যাংক মানে তাকে সব বন্ধ করে দিচ্ছে। তো বন্ধ করে দিলে এরপরে তার কর্মসংস্থান আর থাকছে না, এবং যেই টাকাটা শর্টফল হইল ব্যাংকে, এইটা ফেরত দেওয়ার তার সব রাস্তা বন্ধ হয়ে গেল। এবং এইভাবেই কিন্তু এখন একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে। তো এইগুলিকে এখন যদি বাঁচিয়ে রাখার মতো ওই পলিসিতে, যদি ট্যাক্সেশন পলিসিটা চেঞ্জ হওয়া দরকার। কারণ এই ধরনের মানে আমার কাছে সরি টু সে, আমি মানে এইটা মানে উদাহরণটা এইভাবে দিচ্ছি, কারণ হলো যে আমাদের খুব মানে কষ্ট হচ্ছে, খুব গায়ে লাগে আমাদের। কারণ আমি যখন দেখি আমার সামনে থেকে এইভাবে টাকা চলে যাচ্ছে, হাতিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। তো ডাকাত যেমন ধরেন অস্ত্র ধরে টাকা নিয়ে যায়, এনবিআর সংসদে একটা অস্ত্র কিনে নিয়ে আসছে, মানে অস্ত্রটা কি, একটা আইন পাশ করে নিয়ে আসছে, এটা হলো তাদের অস্ত্র। বেআইনে একটা আইন পাশ করে আনছে, ওই আইন দিয়ে আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যাচ্ছে, আমার পুঁজির থেকে টাকা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তো তখন আমার কিছু করার মানে তাকে দেখা ছাড়া আমাদের কিছু করার থাকে না। এইভাবে একটার পর একটা ইন্ডাস্ট্রি কিন্তু শেষ হইতেছে, ধ্বংস হইতেছে। স্যার হাতিম ভাই যেটা বারবার আগের বারও বললেন, এবারও বললেন যে এই যে পলিসিটা নিয়ে ওনার ব্যাপক কি আপনার পর্যবেক্ষণে কি, যে ট্যাক্স পলিসিটা আসলে আমাদের কতটা বিজনেস ফ্রেন্ডলি, বা এটা নিয়ে দীর্ঘদিন আসলে ব্যবসায়ীরা প্রায়ই বলে হয়রানি, বা এই পলিসির মাধ্যমে তাদেরকে মানে এক হচ্ছে যে তারা যারা ট্যাক্স দিচ্ছে তাদেরকে চাইপে ধরতেছে, আবার হয়রানিও করতেছে। এটা কাস্টমসে বলেন, ভিএটিতে বলেন, বা ইনকাম ট্যাক্সে বলেন। আমি যদি একটু উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই, একটা উদাহরণ দিই। আমি মনে করেন একটা প্রতিষ্ঠানের 150 কোটি টাকা প্রফিট হয়েছে, আর 150 কোটি টাকা এক্সপোর্ট করছে, তাহলে এই 150 কোটি টাকার থেকে 1% করে এনবিআর কেটে নিল 1.5 কোটি টাকা অ্যাড সোর্সে রিটার্ন দাখিল করার পর দেখা গেল ওই প্রতিষ্ঠান এই বছর 1 কোটি টাকা প্রফিট করছে। তাহলে 12% কর্পোরেট ট্যাক্স রেটে এনবিআর পাওয়া হলো 12 লাখ টাকা, কিন্তু নিল 150 কোটি টাকা। এখন তার ওই ব্যালেন্স শিটে গিয়ে এনবিআর কী করলো, বললো যে এটা প্রোপ্রাইটারশিপ অর্গানাইজেশন, ব্যক্তি মালিকানা, লিমিটেড কোম্পানি না, বললো যে তার সারচার্জ আছে তার জন্য আরও 30%, তাহলে 150 কোটির 30% হলো 45 লাখ টাকা। আবার বললো যে আপনার এফডিআর যে ব্যাংকে আছে, আমাকে যে ফ্যাসিলিটি দিচ্ছে ব্যাংক রপ্তানির জন্য, সেখানে আমার এক্সপোর্ট প্রসিডে কেটে জমায় ব্যাংকে একটা এফডিআর করছে। সেই এফডিআরে বললো যে আপনার 27.5% ট্যাক্স, সোর্সে ব্যাংক কেটে এনবিআর জমা দিয়েছে 10%, বাকি 17.5% আপনাকে এখন জমা দিতে হবে। ওইদিকে 45 লাখ, এদিকে 17.5%-এ সে মনে করেন আরও 17.5 লাখ টাকা হইল, একটা অ্যামাউন্ট দিলাম। এরপরে বললো যে এরপরে কি করছে, ডিসিটিকে পাওয়ার দিয়ে রাখছে যে কিছু ডিসিটিকে পাওয়ার দেওয়া, হ্যাঁ, যে এটা ডিজালাও করা, ওইটাকে ডিজালাও করা। তো আপনি ওইটা ডিজালাও করলো, ওইটার উপর আবার ওইটাকে পুরাটাকে প্রফিট ধরা ওইটার উপর 30% ট্যাক্স ধরতেছে। ফলে এমন একটা ফিগার তৈরি করলো। তো যখন বলা হলো যে আপনি তো আমার কাছ থেকে 1,38,00,000 ওখানে বেশি নিয়ে রাখছেন, যেটি এখন নতুন করে আপনি আবিষ্কার করছেন, এটি ওখান থেকে অ্যাডজাস্ট করেন, মাইনাস করেন। নো, এই সবগুলি যা ধরলাম এটি আবার নতুন করে না দেওয়া পর্যন্ত আপনি রিটার্নও দাখিল করতে পারবেন না। এই যে জুলুম, এখন আমার পক্ষে এই নতুন করে 70, 72, 73, 80 লাখ টাকা ট্যাক্স দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তার মানে আপনি তো 1.5 কোটি নিলেনই, 12 লাখ মনে করেন 1 কোটি প্রফিট করছি, তাইলে আপনি 50 লাখ ওখানে বেশি নিলেন, নতুন করে আবার 70-80 লাখ টাকা আমার থেকে নিতেছেন, তাহলে এটা কোত্থেকে যাবে? আমার ওই 50 লাখ আর এই 80 লাখ নতুন আমার পুঁজি থেকে কিন্তু কমে যাচ্ছে। জি স্যার, যেটা মানে এই যে পলিসি নিয়ে যে কনফ্লিক্ট, কয়েকদিন আগে যেটা হয়েছে যে আমরা কিন্তু বরাবরই বলছি যে
ট্যাক্সের পলিসি এবং ট্যাক্সের কালেকশন দুইটা সেপারেট হওয়ার জন্য। আমাকে যখন টার্গেট দেওয়া হয় এবং আমার হাতে যখন পলিসি তুলে দেওয়া হয়, তখন আমি কী করবো, আমি দুইটাকে মিলে আমার টার্গেটটা অ্যাচিভ করার চেষ্টা করবো। সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করতে পারি না। ফলে যারা ট্যাক্সটা ইম্পোজ করবে, যে কার উপর ট্যাক্স ইম্পোজ করবে, কি লেভেলে হবে, হ্যাঁ, এটা তো এবং একটা এটা ডুয়ালিটি থাকবে কিনা, অনেক সময় দেখা যাচ্ছে কি আপনার ট্যাক্স অন ট্যাক্স ডাবল ট্রিপল কাউন্টিং হয়। তো সেই জায়গাটা কিন্তু আমরা সাকসেসফুলি করতে পারি না। এটাকে উনি যে কথাটা সমন্বয় নাই, আবার তিন উইং এর মধ্যে ব্যাক করার যে ব্যাপারটা, যে আমি দিয়ে দিলাম তারপরে আমাকে এটা সমন্বয় করার যে ব্যাপারটা, এটা কিন্তু রিফান্ড বাংলাদেশে বোধহয় কমই হয় না মনে হয় বলা যায়। তো আমার কাছে একটা হলো যে আমাদের যেটা হলো ট্যাক্স নেট বাড়ানো, যেটা এবং আমরা সবসময় বলি যে বাংলাদেশের যে কোনো জায়গায় 2-3টা রাস্তা ক্রস হলে যাচ্ছে কি অনেকগুলো দোকানপাট যেটা থাকে, আমরা প্রবৃদ্ধি গ্রোথ সেন্টার বলি আর কি, ওখানে কিন্তু প্রচুর লোকজন আছে, ট্যাক্সেবল ইনকাম তাদের আছে, কিন্তু সেখানে ট্যাক্স দেওয়া লাগে জানিয়ে না এটা। এবং পুরো আমাদের ট্যাক্স যে স্ট্রাকচারটা আছে, হ্যাঁ, এই পুরোটা কিন্তু হলো গিয়ে আরবান বেসড এবং শহরকেন্দ্রিক এবং এই যে ইন্ডাস্ট্রি এখানে সবকিছু কেন্দ্রিক। আমার কথা হলো যে আমরা যদি ওই গ্রামে গঞ্জে গিয়ে ওগুলোকে না ধরতে পারলে কিন্তু আমরা দেখছি কি যে ওই আমরা বার্ডেনটা আলটিমেটলি যারা দিচ্ছে তাদের উপরে ফেলবো। প্লাস আমরা তো জানি যে ট্যাক্স কালেকশনে যারা আছে স্বচ্ছতার তো অভাব যথেষ্ট আছে। এখন অভাব যদি স্বচ্ছতা থাকে তাহলে কি হয়, তাহলে তো যত বেশি হ্যারাস করা যায় তত বেশি সুবিধা হয়। তো এগুলো তো আছে, আমি সবাই খারাপ বলছি তা না, কিন্তু একটা সিগনিফিক্যান্ট লেভেলের লোকজন তো এটা আছে। আমার কাছে মনে হয় সেপারেশনটা দরকার ছিল, সেপারেশন সেটা সম্ভব হয় না, এক্সপার্টিস দ্বারা এই পলিসিগুলো সেট করা। আদারওয়াইজ কিন্তু পেইন হবে। আমার কথা হলো যে আমি এক্সট্রা পেইন কারোর উপর দিব কেন? আবার কেউ কেউ আছে বছরের পর বছর দেয় যে কোনো পেইন না নিয়ে যাচ্ছে, সেটাই ট্যাক্স জিডিপি রেশিও 9% থেকে 7% নিচে চলে যাবে কেন? আমার তো আসলে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করতে চাই আমরা, তাই না? এবং শুধু এটা না, বাংলাদেশে কিন্তু আমি যদি সত্যি অর্থে ট্যাক্স জিডিপি রেশিও বলি, সেটা এটা না কিন্তু আরো বেশি। কারণ আমি দেখছি যে শীতকালে যখন একটা মানে ভাপাবিরা বানাচ্ছে, বলছে আমি ডেইলি 250 টাকা দিই, কারা দেয়? লাইনম্যানরে দেয়, লাইনম্যানকে ডেইলি কালেক্ট করে, মানে হিসাব করে দেখলাম। তার মানে এগুলো তো যে কোনো কস্ট হলো ট্যাক্স, যেমন কস্ট অন্য যে ধরনের এগুলো কস্ট, ওই ব্যবসার তো কস্ট, ব্যবসার জন্য কস্ট। ফলে এটা গভর্নমেন্ট ফর্মালি নেই, মানে এটা চাঁদা ফর্মে চলে যাচ্ছে, হ্যাঁ থাকে তো। ফলে সবকিছু মিলাই কিন্তু আমাকে কাউন্ট করতে হবে। ফলে ব্যবসার জন্য বা যে কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য অন্যান্য যেভাবে যাচ্ছে প্রত্যেকটাই কিন্তু কাউন্টেবল। আচ্ছা দেখেন, আমাদের এই যে আমরা গত কত বছরই তো বলতেছি যে আমরা ব্যাপক উন্নতি করতেছি, আমাদের গ্রোথ বাড়তেছে। আমরা তো এক সময় বলতাম যে 7.5% অন এভারেজ আমাদের গ্রোথ ছিল, আমরা বিশ্বে অনেক একটা নাম করছি যে আমরা উন্নত হয়ে যাচ্ছি। কিন্তু আপনার ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু সেটা রিফ্লেক্ট করে না। মানে এই যে আমরা যেখানে বৃদ্ধি পাওয়ার কথা আমরা বলতেছি এখন 7%-এ নেমে আসছি। তো এই জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করতে হয় তাহলে কি আসলে করা প্রয়োজন? আগেই যখন প্রবৃদ্ধির ফিগার আসতো তখন আমরা বলতাম এই প্রবৃদ্ধির সাথে ঋণের প্রবৃদ্ধি, আমাদের এক্সপোর্টের প্রবৃদ্ধি, ঠিক আছে, রেমিটেন্সের প্রবৃদ্ধি এবং আমার এই যে এনবিআর এর যে ট্যাক্স কালেকশনের আমরা দেখছি একসাথে একটা মিল নাই। মানে কি, আমি যখন কোনো একটা ফিগার আমি তৈরি করব, সেটা যদি আমার রিয়েল ফিগার না হয় তাহলে তো অন্যান্য যে চলকগুলো আছে তার সাথে যাবে না। এবং এটা কিন্তু বেশ অনেকবারই হয়েছে এটা। এবং শেষ পর্যায়ে কী বেরোলো, আমাদের এক্সপোর্টের যে ফিগার ছিল সেখানে তো কত $22 বিলিয়ন আমরা ডিসক্রিপেন্সি পেয়েছি, সেটা রাইট, বাংলাদেশ ব্যাংকের সাথে যেটা ওটা। ফলে এই নাম্বারগুলো তো জেনারেট করা যায় না। আমি একটা প্রবৃদ্ধির একটা ফিগার দিয়ে দিলাম, এটা দেখা যায় না, কিন্তু আমি যখন বলবো যে এক্সপোর্ট করেছি কত, আমার তো ডলার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ফিজিক্যাল ডলার থাকে। আপনাদের মিডিয়ার নিশ্চয়ই মনে আছে 2022 সালের ডিসেম্বরের 3-4 তারিখে প্রথম আলোতে আমার বক্তব্য আসলো যে নভেম্বরের যে $5.09 বিলিয়ন রপ্তানি দেখাইলো, আমি এটাকে রিফিউজ করি। আমি যে নো, এই রপ্তানি আমরা করি নাই, কারা করছে আমি জানি না, আমাদের সাথে হিসাবে মিলে না। এবং কন্টিনিউয়াসলি এরপরের কয়েক মাস তারা কিন্তু 5 বিলিয়নের উপরে দেখাই গেল। ফাইন, আমি কন্টিনিউয়াসলি এটার বিরোধিতা করতে থাকলাম। এরপরে গিয়ে আলটিমেটলি গিয়ে যখন IMF সহ এটার ধরলো, পরে গিয়ে বাংলাদেশ ব্যাংক কারেকশন করলো, ওখানে 12 বিলিয়নের মতো পরে ফাইনালি কম হয়েছে ফিগার দিল। ইকোনমিক ডাটার সাথে কখনোই কোনো গভর্নমেন্ট পলিটিক্যাল পারপাসে এটাকে ডিস্ট্রয় করা উচিত না। যেমন তখন একটা বিষয় কি ছিল যে আমরা ইলেকশন করে ফেলছি, এটা ইনক্লুসিভ ইলেকশন না, কিন্তু স্টিল আউটসাইড ওয়ার্ল্ডে আমাদের সাথে ভালো কানেকশন, ভালো ব্যবসা করতেছি, এক্সপোর্ট ঠিক আছে, আমাদের আগের থেকে এক্সপোর্টের গ্রোথ হয়েছে, এসব পারপাসে। কিন্তু এই যে পপুলেশন গ্রোথ, যেটা আমি কি করব, আমার স্ট্যাটাস চেঞ্জ করব, রাইট, এলডিজি গ্রাজুয়েশন, তার জন্য আমি কি করলাম, পপুলেশন এক জায়গায় অনেক বছর ধরে আছে, আবার জিডিপি আমি কি করলাম, ফিগারটা আমি বড় করে দেখাইলাম, যাতে মানে পার ক্যাপিটা টাকাতে এই জায়গায় আসছে, টাকাতে। কিন্তু এরপর আমি কি করলাম, ডলারের টাকা আমি কি করলাম 82-83 টাকা ফিক্স করে রাখলাম। এটা কিন্তু সাংঘাতিক হার্ট করেছে এই ইকোনমিকে। কেন 10-12 বছর ধরে আমি এক জায়গায় ধরে রাখছি এটাকে, তাতে করে কি হয়েছে, আমি একজন প্রাইভেট সেক্টরের একজন ইনভেস্টর, আমি কি করলাম, বাইরে থেকে ডলার নিয়ে আসলাম,
সেই ডলার নিয়ে এসে আমি $1 বিনিময়ে কত পাইছি, আমি 82 টাকা পাইছি। কয়দিন পরে আমি ব্যবসা কত টাকা করলাম, আমাকে দিতে হবে 50% বেশি, শুধু ডলারের রেট চেঞ্জ হওয়ার জন্য। গভর্নমেন্ট যে বাইরে থেকে বড় করেছে আপনার বিভিন্ন প্রজেক্টের জন্য, সেখানে কি করেছে, $1 আসলে সে 82-83 টাকা পাইছে, এখন কি করতে হবে, তাকে 50% বেশি দিয়ে পে করতে হবে। এবং বাইরে থেকে যত ডলার বাইরে থেকে আসছে, এক্সপোর্টার হোক আর রেমিটেন্স আর্নার হোক, সবাইকে অ্যাজ ইফ 120 টাকা দিয়ে বলছে যে 40 টাকা রেখে যাও, ট্যাক্স করেছে। আর যারা কিনা বাইরে থেকে আমদানি করেছে তাদের কি বলছে, না 120 টাকা লাগবে না, তুমি 80 টাকা দিলে হবে, তোমার 40 টাকা আমি সাবসিডি দিচ্ছি। তাহলে জেনারেলাইজ ট্যাক্স করেছে যারা বাইরে থেকে ডলার নিয়ে আসছে, জেনারেলাইজ সাবসিডি দিয়েছে যারা কনজিউম করে, তারা কনজিউম বেশি করবে, তাই তো হয়েছে। ফলে $48 বিলিয়ন যখন চলে গেল আমার রিজার্ভ, সেখান থেকে আমার $18 বিলিয়ন আসে কেমনে? কারণ বাইরে যে বড় করেছি, বড় করার ফলে আমার ফিগারটা আমি দেখেছি, কিন্তু ওটাতে আমার সুদ আসলে ব্যাক করতে হবে। ফলে ইকোনমিক্সে হয় কি যে আপনার ইকোনমিক চলকগুলো আজকে আপনি যা দেখছেন, আপনাকে প্রজেক্ট করতে পারতে হবে যে এটার ডাইনামিক্সটা 3 বছর 5 বছর পরে কোন জায়গায় যাবে। সেটা যদি না হয় তাহলে আপাতত মনে হবে যে আই এম ডুইং ওকে, কোন একটা চেয়ারে বসে, কিন্তু এটা ইমপ্যাক্টটা পরে যায়, ইমপ্যাক্টটা পরে হবে। এটাই কিন্তু আমরা দেখেছি। হাতেম ভাই, আপনাকে দিয়ে এই অংশটা শেষ করব। একটা ইস্যু আপনি নিশ্চয়ই জানেন যে ইউএসএ যে নতুন একটা ইন্টারভেনশন করতে যাচ্ছে, ট্যারিফের একটা পরিবর্তন আনতে যাচ্ছে, বেশ কিছু দেশের সাথে বাংলাদেশকেও যুক্ত করেছে প্রস্তাবে, যেটা হয়তো এখন হিয়ারিং হবে, এরপরে হয়তো ডিসিশন নেবে। প্রায় 10 থেকে 12% একটা এক্সট্রা শুল্ক আমাদের জন্য দিতে হবে। আমরা একদিকে আমাদের যে চুক্তি নিয়ে অনেক কথা আছে, তারপরে আমরা আবার এখন নতুন করে যদি 10-12% শুল্কের মধ্যে পড়ি, তাহলে এটা আপনাদের ইন্ডাস্ট্রির উপর কি ইম্প্যাক্ট পড়বে? প্রথমে আমি এই ইউএসের যে আমি বলবো একটা ছুতা বা অজুহাত যে তৈরি করেছে, অর্থাৎ যে ব্লেমটা দেওয়ার চেষ্টা করছে শ্রমিকদেরকে, এটাকে আমি একেবারে 100% এটাকে ডিক্লাইন করছি। এবং এই ধরনের ফোর্স লেবারের কোনো সুযোগ বাংলাদেশে বর্তমান আইনেও নাই, এবং আমাদের যে প্র্যাকটিস কমপ্লায়েন্স তাতে কোথাও এই সুযোগ নেই। বাংলাদেশ মানে সারা বিশ্বের মধ্যে আপনি জানেন যে গ্রিন ফ্যাক্টরির মানে সারা বিশ্বে যা আছে, সারা বিশ্বেরগুলি যদি একসাথে করা হয় আমাদের অর্ধেকের কাছাকাছি হবে না। 288টা নাম্বার 1 থেকে শুরু করে সব, এবং ওয়ার্ল্ডের হাইয়েস্ট র্যাঙ্কিং এর ম্যাক্সিমামগুলি আমাদের দেশে প্লাটিনাম লিড সার্টিফিকেট ফ্যাক্টরি। তো সেখানে যেখানে, এবং এখানে দেখেন আইএলও কনভেনশনে কোর কনভেনশন 10টা, এই কোর কনভেনশন 10টার মধ্যে 10টাই কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছে। এবং আপনার সর্বশেষ যে আইএলও কনভেনশন 90, যেটা বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট সই করলো, সারা এশিয়ার মধ্যে একমাত্র ফিলিপিন এটা সই করছে, আর কেউ সই করে নাই। সেখানে বাংলাদেশ সেকেন্ড কান্ট্রি যেটা সই করলো। আমেরিকা কিন্তু আইএলও কোর কনভেনশনের 10টার মধ্যে মাত্র 2টা করছে। সেখানে বাংলাদেশকে কি করে বলে যে এখানে ফোর্স লেবার হয়, এটা অসম্ভব। তো আমি মনে করি এটার একটা সরকারের দিক থেকে এটা একেবারে পারফেক্টলি এটার একটা জবাব উত্তর বা এটার প্রতিবাদ দেওয়া উচিত, ইউএসএর হিয়ারিংয়ে এটা হওয়া উচিত। 2 নম্বর হচ্ছে, আমরা বিনীতভাবে অনুরোধ করব যারা অভিযোগ আনছেন তাদেরকে বলবো যে আপনারা পার্টিকুলার স্পেসিফিক যদি এই ধরনের কোনো আপনার অভিযোগ আমাদের কাছে দিতে পারেন, আমরা সেটা চাইব। এবং বিজেএমই সরকার আমরা এই ব্যাপারটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব যদি এরকম কিছু থেকে থাকে। আমরা একেবারে মানে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে এই ধরনের কোনো অবস্থা বাংলাদেশের নাই। তারপরও যদি ওনারা দেখাইতে পারেন, এই ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নিব। আর পাশাপাশি এই ইউএসটিআর যে এটা মেইনলি যেটা হয়েছে যে তার যে দেশের সর্বোচ্চ আদালত ট্রাম্প একটা ট্যারিফ দিতে চাইছিল, পারে নাই, ওটাকে ডিক্লাইন করাতে এখন আরেকটা ছুতে দিয়া এটা দেওয়ার একটা প্রেসিডেন্সিয়াল একটা ক্ষমতা আছে, কোনো একটা অজুহাত দিয়া এই ধরনের কিছু একটাকে ইমপ্লিমেন্ট করার, সেটা করতে চাচ্ছে। এখানে হয়তো মানে দেওয়া নেওয়ার পাওয়ার অনেক হিসাব নিকাশ থাকতে পারে, সেই জায়গাটা যদি বাংলাদেশ পারফেক্টলি নেগোশিয়েট করতে পারে তাহলে হয়তো এটা আমাদের উপর আসবে না। স্যার, হাতিম ভাই যেটা বলতেছিল যে পারফেক্টলি নেগোশিয়েট করার ব্যাপার, বাংলাদেশ যেটা অনেকগুলো যুক্তি আছে যে বাংলাদেশ যে ডেভেলপ করেছে গত কাপল অফ ইয়ার্সে, যে কারখানা কর্ম পরিবেশ, শ্রমিক স্বার্থ, তারপরে কমপ্লায়েন্ট হওয়ার যে ইস্যুগুলো নিয়ে সারা পৃথিবীতে আমাদের বায়াররা বলতো সবসময়, অ্যাকর্ড অ্যালায়েন্স কিন্তু এখানে কাজ করেছে এবং বেশ ডেভেলপমেন্ট হয়েছে এবং এরা সন্তুষ্ট মনেই চলে গিয়েছে। এবং বাংলাদেশ কিন্তু এখন রিকগনাইজড একটা গ্রিন ফ্যাক্টরি, একটা সুন্দর ইন্ডাস্ট্রি কালচারের মধ্যে দিয়ে যে বাংলাদেশ যাচ্ছে, সেরকম একটি অবস্থা, একটা ধাক্কার মতো আর কি, যে ইউএস আমাদেরকে সেই ব্লেমটা দিচ্ছে। আপনি সেটাকে কিভাবে দেখছেন, যে বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করতে পারে? আপনি যেটা বলছেন, একটা অজুহাত যদি হয় তাহলে তো তৈরি হইতেই পারে। আরেকটা যদি হয় যে না, রিয়েল কজ এবং কিছু আছে, তার কারেকশনের জন্য আমি পানিশমেন্ট হিসেবে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে না বাংলাদেশ এখন এই লেভেলে আছে।
বাংলাদেশে এখানে ফোর্স লেভার বলতে যেটা বোঝায়, তাই না? কারণ আমাদের তো শুধুমাত্র বাইরের প্রেশার না, ভিতরেও তো প্রচুর প্রেশার আছে। এই যে রাস্তায় রাস্তায় নেমে যায় কোনো কিছু হলেই, তাই না? শুধু পেমেন্ট থেকে নেওয়া না, মিনিমাম ওয়েজ থেকে শুরু করে যে কোনো ধরনের কোনো অকারেন্স হলে কিন্তু সবাই নেমে যায়। ফলে আমার কাছে মনে হয় যে এটা যদি রিয়েল হয়, উনি যে কথাটা বলেছেন, যদি প্রমাণ থাকে, তাহলে আমরা গভর্নমেন্ট অ্যাকশন নেবে, তাদের যে অ্যাসোসিয়েশন সেখান থেকে অ্যাকশন নেবে। কারণ একজন দুজন তিনজন যদি করে থাকে তার জন্য সবাই কেন এটা শাস্তি ভোগ করবে, তাই না? কিন্তু আমি যেটা মনে করি সেটা যেটা ট্রাম্প আগে যে ট্যারিফ পলিসিটা নিয়েছিল, হ্যাঁ, রেসিপ্রোকাল যে ট্যারিফ, এটা আমি সবসময় বলেছি যে ইকোনমিক্সের দিক থেকে এটা আমেরিকার জন্য ভালো না এবং টিকবে না, এটা তাই হয়েছে। এই যে পলিসিগুলো নিচ্ছে এগুলো তো আমেরিকার জন্য, স্বার্থের জন্য ভালো না। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি হয় যে এই ট্যারিফগুলো যদি এমন হয় যে অন্যান্য আমাদের যে কম্পিটিটর তাদের সাথে যদি কোনো সত্তা দিয়ে এরকম ইম্পোজ করে, ট্রাম্পের যদি উদ্দেশ্য হয় যে ওটা পারলাম না একটা দিব, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি কম্পিটিশনের দিকে এক জায়গায় থেকে যাব। কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে যে ওটা কিন্তু অন রেকর্ড থেকে যাবে যে এই কারণে করেছে, এটা ক্লিয়ার করতে হবে যে আপনার প্রমাণ দেন। প্রমাণ না দিতে পারলে সো ইউ রেজ ইট। আর যে মানে প্রমাণ না থাকে যে আমরা দিতে চাই, দিয়েছি, দেন। জি, কিন্তু এই ব্লেম আমরা নেব না। জি, আপনাকে অনেক ধন্যবাদ হাতেম ভাই, আপনাকেও ধন্যবাদ যে আমরা আজকে দীর্ঘ সময় বাজেট নিয়ে কথা বললাম এবং ইউএস ট্যারিফের যে নতুন করে একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে এটার ইম্প্যাক্ট নিয়েও কথা বললাম। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিও। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন বাজেট নিয়ে আমরা কথা বলেছি যে বাংলাদেশের এই যে বিএনপি জোট সরকার একটি নতুন বাজেট দিতে যাচ্ছে, যে বাজেটটি অনেক ক্ষেত্রেই আলোচিত হচ্ছে যে এটি 9,38,000 কোটি টাকার একটি বড় বাজেট এবং সেই বাজেটে একটি বড় রাজস্ব লক্ষ্যমাত্রা আছে প্রায় 7 লাখ কোটি টাকা, যেখানে এনবিআর থেকে প্রায় 6 লাখ কোটি টাকার উপরে আদায় করতে হবে, যেটা ট্যাক্স রেভিনিউর মাধ্যমে আসবে। তো সেটা যদি হয় তাহলে সাধারণ ভোক্তার উপরে, কনজিউমারের উপরে এবং যারা ইন্ডাস্ট্রি প্লেয়ার আছেন তাদের উপরে এটার ট্যাক্স হবে এবং এর ফলে এন্ড ইউজারকে এই ট্যাক্সের বার্ডেনটা নিতে হবে শেষ পর্যন্ত। তো সরকার এদিকে যেমন আছে, আবার ঋণ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে, বিদেশি উৎস থেকে ঋণ নিয়েও সরকার বাজেটটা বাস্তবায়ন করার একটা পরিকল্পনা করেছে। সেটা যদি হয় সেটা আসলে ইকোনমিতে কতটাকে ইম্প্যাক্ট হবে এটা আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা আশা করব আগামী পর্বে এই বাজেট নিয়ে আমরা আরও আলাপ করব। আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।